2026 সালে সাহিত্য ও শিক্ষায় বিশেষ অবদানের কারণে পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহের বাসিন্দা ও প্রাক্তন রেলকর্মী শ্রী অশোক কুমার হালদার। প্রাবন্ধিক ও লেখক শ্রী অশোক কুমার হালদার ভারতীয় পূর্ব রেলের মালদা ডিভিশনের ট্রেন ম্যানেজার বা গার্ড হিসেবে কাজ করেছেন এবং 2019 সালে তিনি অবসর গ্রহণ করেন। কর্মজীবনে একাকিত্বের মাঝে লেখালেখি শুরু এবং বর্তমানে 13টি বই ও 2500-র বেশি প্রবন্ধের স্রষ্টা হিসেবে সমাদৃত। তার এই সকল লেখার মূল বিষয় সমাজ চেতনা, মানব চেতনা ও আধ্যাত্ম দর্শন। তার বিখ্যাত বইগুলোর মধ্যে রিমুভ দ্য ডার্ক টু ওয়েক আপ দ্য লাইট অব নলেজ এবং দ্য র্যাডিক্যাল চেঞ্জ অব হিউম্যান সোসাইটি অ্যান্ড ইটস সায়েন্টিফিক অবজারভেশন বিশেষ উল্লেখযোগ্য। একজন সাধারণ রেলকর্মী থেকে শ্রী অশোক কুমার হালদারের পদ্মশ্রী হয়ে ওঠার যাত্রাপথ আমাদের সকলের কাছে অনুপ্রেরণা ও দৃষ্টান্ত তৈরি করেছে। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। এ দেখা কার সঙ্গে দেখা? এ কি কোনো চেনা আত্মীয়, নাকি ফেলে আসা অতীতের কোনো মায়াবী মুখ, নাকি অন্তরাত্মার উন্মেষ? মালদার মহানন্দা নদীর বুকে তখন সূর্য অস্ত গেছে। সন্ধ্যের অন্ধকার ভেদ করে এগিয়ে চলেছে একটি মালগাড়ি। বাংলা, বিহার, ঝাড়খণ্ডের বুক চিরে নদী, পাহাড়, মাঠ পেরিয়ে চলেছে সেই মালগাড়ি। রাত্রির নিস্তব্ধতায় শুধু একটি শব্দ, রেল লাইনের শব্দ, আর তার সঙ্গে চলেছে অনবরত একটি কলম। সেই কলম আজ জাতীয় স্বীকৃতির আলোয়। রাতের অন্ধকারে সকলের অগোচরে কত ইতিহাস তৈরি হয়, কত ইতিহাস থেকে যায় আমাদের অগোচরেই। ঠিক তেমনই 2026 সালে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তথা সাধারণতন্ত্র দিবসের দিন তৈরি হলো তেমনই আরও এক ইতিহাস। পদ্মশ্রী সম্মানে যারা সম্মানিত হলেন তাদের তালিকা প্রকাশ হলো এবং পশ্চিমবঙ্গ থেকে 11 জন কৃতি ব্যক্তিত্ব নিজের নিজের ক্ষেত্রে স্বীয় অবদানের জন্য তারা সম্মানিত হওয়ার জন্য তাদের নাম তালিকাভুক্ত হলো। স্বর্ণাক্ষরে লেখা থাকলো মালদা জেলার অশোক কুমার হালদারের নামও। তিনি শিক্ষা এবং সাহিত্য ক্ষেত্রে এবছর পদ্মশ্রী সম্মানে সম্মানিত হচ্ছেন। আমরা সত্যিই গর্বিত তার জন্য। মালদা মানেই উত্তরবঙ্গের প্রবেশপথ। মালদা মানেই শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্যের মেলবন্ধন। এই সবটা নিয়েই মালদা কিন্তু ভ্যালি অফ ম্যাঙ্গো, মানে আমের কথা শুনলেই মালদার কথা মনে হয় আর রেশম সুতোর কথা মনে হয়। বিশ্বের সবাই এই বিষয়গুলোর সঙ্গে সুপরিচিত। আমরা সকলে আজ এই মুহূর্তে মালদায় রয়েছি অশোক কুমার হালদারের বাড়ির ঠিক সামনে। আপনাদের সকলের চেনা, কারণ আপনারা যারা মালদা প্রেমী, মালদাকে পছন্দ করেন, আপনাদের জন্য বিধানপল্লী কিন্তু ভীষণ পরিচিত একটি জায়গা। মালদা শহরের মতন, মালদা জেলার মতন একটি সুবিখ্যাত জায়গায় তার স্বর্ণ মুকুটে আরও একটি অতিরিক্ত পালক সংযোজিত হলো পদ্মশ্রী সম্মানের মধ্যে দিয়ে। আর সেই পালক সংযোজিত করলেন সাহিত্যিক অশোক কুমার হালদার মহাশয়। আসুন আমরা এখন তার বাড়িতে যাব। তার বাড়ি গীতা ভবন। সেখানে গিয়ে তার সঙ্গে গল্পে আড্ডায় আজকের কিন্তু সারাটা দিন আমাদের ভরে উঠবে। আর দূরদর্শনের পর্দায় আপনারা তো রয়েছেনই, আপনারা চোখ রাখুন সারা দিন কি হচ্ছে, কত না জানা কথা, কত অচেনা গল্প আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নেব পর্দার ঠিক উল্টো দিকে। আসুন। जय जय राम सीताराम 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 जय वस्वाल जय वस्वाल जय वस्वाल। ओम नमो रुद्रवताराय सर्वशत्रु संहाराय सर्वरोग हराय सर्वपुष्कारणे रामदूताय स्वाहा। जला जला हि धर्मस्य ग्लानिर्भवति भारत उत्थानं धर्मस्य तत्तानं सुजन्मं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं।
আমরা প্রবেশ করলাম গীতা ভবনে। আপনাদের কথা দিয়েছিলাম এবছর শিক্ষা ও সাহিত্যে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন সাহিত্যিক অশোক কুমার হালদার মহাশয়। তার বাড়িতে তার সঙ্গে অনেকটা সময় আমরা গল্পে আড্ডায় কাটাবো। ভারতবর্ষের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী সম্মান। এবছর আমাদের প্রিয় মানুষ অশোকবাবু সেই সম্মানে সম্মানিত হয়েছেন। তাই প্রথমেই তার কাছে আমার প্রশ্ন, যখন প্রথম শুনলেন যে এবছর পদ্মশ্রী সম্মানে যাদের নাম রয়েছে সেখানে আপনার নামটিও স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, ঠিক কী অনুভূতি হলো সেই সময় একটু জানতে চাই। ভারত সরকারকে আমি ধন্যবাদ জানাই, মোদিজিকে আমি ধন্যবাদ জানাই এই পুরস্কার ঘোষণার জন্য। যোগ্য সম্মান তিনি দিয়েছেন। আমি শিডিউল কাস্ট ও দলিত সম্প্রদায় বিলং করি, তো দলিত সম্প্রদায়ের মানুষের বিজয়, শিক্ষা সাহিত্যের সঙ্গে যারা যুক্ত এই মালদা ডিস্ট্রিক্টের শিক্ষা অনুরাগী মানুষের সঙ্গে আমার এই বিজয় আমি শেয়ার করে নিতে চাই। আর এই যে সেন্ট্রাল গভর্নমেন্টে আমি একজন এমপ্লয়ি ছিলাম, রেলে চাকরি করতাম, সে রেলের চাকরির সুবাদে আমাকে বহু জায়গায় যেতে হয়েছে, বাংলা, বিহার, উড়িষ্যা না ঝাড়খণ্ড, এই জায়গার উপর দিয়ে আমাকে প্রতিদিন আমাকে কাজ করতে হয়েছে। প্রকৃতির সঙ্গে প্রথম জীবনে রেলের চাকরির গুডস গার্ডে চাকরি করতে হতো ফার্স্ট স্টেজ। এই স্টেজে প্রকৃতির সঙ্গে আমার সুসম্পর্ক হয়েছে। প্রকৃতিকে আমি খুব কাছে থেকে দেখেছি যে প্রকৃতি কেমন, প্রকৃতির কী রূপ, প্রকৃতি কীভাবে আসে, আর প্রকৃতি কী শিক্ষা দেয় মানুষকে, সেই কী চেতনা পাওয়া যায়। প্রকৃতিকে যদি উপলব্ধি করা যায় তাহলে প্রকৃতির কাছ থেকে মানুষ শিক্ষা পেতে পারে, আর সেখান থেকে শিক্ষা গ্রহণ করে এই আমার প্রকৃতির শিক্ষা হলো। তারপরে আমি প্যাসেঞ্জার মেল এক্সপ্রেসে গেলাম, প্রমোশন পেলাম। তখন আমি এই সমাজ জীবনে মানুষের সঙ্গে দেখলাম যে মানুষের জীবন জীবিকার তাগিদে কী ধরনের সংগ্রাম করতে হয়। একটা মানুষ ভোরবেলায় বাড়ি থেকে বেরায়, আবার রাত্রি 10টার সময় বাড়িতে ফেরে। তার শিশু সন্তানটা হয়তো বাবাকে দেখতেই পায় না ছুটির দিন ছাড়া। এই রকমও হয়। কী ধরনের সংগ্রাম করে মানুষ বেঁচে আছে, সেই সংগ্রামের আমিও একজন অংশীদার। সেই সংগ্রাম আমাকেও করতে হয়েছে। প্রকৃতির বিরুদ্ধে আমরা লড়াই করে সমাজ জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে যে কাজ আমি করেছি, বড় দায়িত্বের সঙ্গে সরকারের কাজ, রেলের কাজ আমার সম্পূর্ণ হয়েছে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি চাকরি নিয়ে আজ অবসর নিয়েছি। এবার আমরা একেবারে আপনার শৈশবে ফিরব। ছোটবেলা কোথায় কেটেছে, কিভাবে কোথায় পড়াশুনো করেছেন, কলেজ কোথায় করেছেন, এই সমস্ত গল্প আমরা শুনতে চাই। আমার জন্ম লালগোলা, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের লালগোলায়। সেখান থেকেই আমার লেখাপড়া, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আমি লালগোলা এমএন একাডেমি থেকে পাশ করেছি। আর কেএন কলেজ থেকে আমি বিএসসি পাশ করেছি। তারপরে আমি চাকরিতে এসেছি 1986 সালে রেলওয়ে চাকরিতে। সেখান থেকে 2019-এ এসে আমি রিটায়ার করলাম, আমার চাকরি জীবন অবসর নিলাম। ছোটবেলায় পড়াশুনোর পাশাপাশি আর কি ভালো লাগতো করতে? কারণ ছোটদের পড়াশুনো করতেই ভালো লাগে না, আর বাদ বাকি সবই ভালো লাগে, কিন্তু আপনার আর কি কি ভালো লাগতো একটু শুনবো। বন্ধুদের সঙ্গে আমি খুব গল্পগুজব করতাম। আর আমি সমাজকে দেখেছি, সমাজের মানুষকে দেখেছি, গ্রামে কি পরিবেশ, কি প্রকৃতি, কি ধরনের মানুষ কষ্ট। তখনকার দিনে এত সুযোগ সুবিধা মানুষের ছিল না। আজকে যে
যন্ত্র সভ্যতা, ডিজিটাল যুগে এসে আমরা পৌঁছেছি, ওই সময় লেখাপড়ার দিকটাও খুব কম ছিল। তবুও যেগুলো ছিল তারা লেখাপড়া শিখেছে, কষ্ট করে শিখেছে। এবং রাস্তাঘাট ছিল না, বর্ষার সময় আমাদের 4 কিলোমিটার হেঁটে যেতে হতো। বাগান, আম বাগানে ঘেরা, সেই বাগানের ভেতর দিয়ে আমরা যেতাম। লালগোলায় মাঠে একাডেমি স্কুলে আমি পড়তাম। প্রাইমারিটাও লালগোলায় এমএন একাডেমি, রাজা মহেশ নারায়ণ বিদ্যা মন্দির, সেখান থেকে আমি প্রাইমারি এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছি। খুব ছোটবেলায় আপনার মজার কিছু ঘটনা আমরা শুনতে চাই, কারণ ছোট্ট বন্ধু যারা রয়েছে তারা অনেকেই ভাবে যে এই কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক এনারা বড্ড গুরুগম্ভীর মানুষ, এদের জীবনে আনন্দ নেই, ফুর্তি নেই, মজা নেই, কিচ্ছু নেই, এনারা শুধু বই লেখেন। তো ঠিক আশাপূর্ণা দেবীর একটি গল্পে তপন একটি ক্যারেক্টার ছিল, ছোট্ট ছেলে, সেও এই কথাই ভাবতো। তো আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছে, ছোট্ট বন্ধুরা রয়েছে, তাদের কাছে আপনার শৈশবের খুব আনন্দের কিছু ঘটনা আমরা তুলে ধরতে চাই। ছোটবেলায় যখন স্কুলে পড়াশোনা করতাম, আমাদের পাশে দিয়ে একটা নদী ছিল। বর্ষাকালে নদীটা ভরাট হতো, আর অন্যান্য সময় জল থাকতো খুব কম। আর পাশে ওপারেই মানে বর্ডার অঞ্চল, কিন্তু ওইখানে গিয়ে আমরা বসতাম 2-4 জন বন্ধু মিলে, ওখানে গিয়ে বসতাম। এসব প্রকৃতির গল্পগুজব হতো, আনন্দ হতো। আপনি এত বই লিখেছেন, এত পত্রপত্রিকায় আপনার আর্টিকেল ছাপা হয়েছে, তো এই যে লেখার নেশা, এটা কি একেবারে শৈশব থেকেই ছিল, নাকি পরবর্তীতে এসে আপনার লেখার প্রতি একটি আগ্রহ তৈরি হলো? শৈশবে ভাবনাটা এসছিল আমার, কিন্তু লেখাটা শুরু হয়েছে এই কর্মজীবনে এসে। আমি প্রকৃতিকে দেখেছি, যেমন সমাজ জীবনে মানুষকে দেখেছি, বেঁচে থাকার যে সংগ্রাম মানুষ করেছে জীবন জীবিকার জন্য, সেটাও আমি দেখেছি খুব কাছে থেকে, সঙ্গী হয়ে। সেখান থেকে আমার অনুপ্রেরণা এসছে প্রকৃতি এবং এই সমাজ, মানুষের জীবন জীবিকা, ভৌগোলিক অবস্থান, সব কিছুই আমার বহির্দর্শন থেকেই অন্তর্দর্শনে এসছে। তারপরেই এই কাগজ কলমের উপরে তার বহিঃপ্রকাশ করেছে। এটাই আমার লেখার মূল উপকরণ, বহির্দর্শন থেকে অন্তর্দর্শনে, তারপরেই লেখা শুরু। ভাবনাটা কর্মজীবন থেকেই আমার শুরু হয়েছে। আপনি বললেন যে আপনি রেলের গার্ডের চাকরি করতেন এবং সেখান থেকে আপনার লেখার প্রতি একটা ভালোবাসা তৈরি হলো। তো এই যে চাকরি এবং লেখালেখি দুটোই তো খুব গুরুত্বপূর্ণ কাজ, এবং খুব গুরুত্বপূর্ণ কাজ রেলের জব। তো এই দুটো কাজ একসঙ্গে করতে গিয়ে কখনো ব্যালেন্স করতে প্রবলেম হয়নি? না, সেরকম কিছু না। যদি আমি একটা জিনিস বুঝেছি, মানুষের যদি উদ্যম, ইচ্ছা থাকে, কর্মপ্রচেষ্টা থাকে, দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে লক্ষ্য স্থির রেখে যদি কর্ম করতে পারে, তার সফলতা হবেই, এটা আমার বিশ্বাস। আপনি যখন গার্ডের চাকরি করতেন তখন প্রকৃতিকে দেখেছেন, তারপরে মানুষের সঙ্গে আপনার একটা সহবত তৈরি হয়েছে, এবং পরবর্তীতে মানুষের জীবন খুব সামনে থেকে দেখার আপনার সুযোগ হয়েছিল। তো এবং আপনি চেয়েছেন যে সেই সমস্ত অনুভূতিগুলোকে প্রকাশ করতে। তো প্রকাশ করার তো আরও অনেক মাধ্যম ছিল যেখানে আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারতেন, কিন্তু সব বাদ দিয়ে কেন আপনি এই ছাপার হরফকেই বেছে নিতে চাইলেন? লেখাপড়ায় মানুষের চেতনা, শিক্ষা চেতনা মানুষকে মানুষ তৈরি করে। আর অন্যান্য যে সমস্ত মিডিয়াগুলো আছে, খেলাধুলার সঙ্গে যুক্ত থাকলে খেলাও একটা মানুষের বিনোদন।
সেখানে কোনো চেতনা, মানুষকে জ্ঞান দেওয়ার মতো, আলোক চেতনা, যে সঠিক পথের দিশা দেখানোর মতো কোনো মানে অবকাশ অন্যান্য মানে পেশার ভেতরে নাই, অন্যান্য হবির ভেতরে নাই, যেটা লেখার ভেতরে আছে। মানুষ, আমি এমনিতেই দলিত সমাজের মানুষ। দলিত সমাজ লেখাপড়ায় অনেক পিছিয়ে, তাদের চিন্তা চেতনা যাতে বাড়ে সেই দিকটা আমি স্থির করেছিলাম যে আমি যদি কিছু লিখে যাই তাহলে আমাদের সমাজের উন্নতি হবে, সমাজের চেতনা ফিরবে, মানুষের আগ্রহ হবে, মানুষ সঠিক পথের দিশা পাবে এবং সামনে এগিয়ে যাবে, তাদের একটা অনুপ্রেরণা বাড়বে। এই উদ্দেশ্যেই আমি এই লেখাপড়ার সঙ্গে যুক্ত হয়েছি, লেখা শুরু করেছি। বাইরের জগৎটাকে আমি দেখে অন্তর্জগতে নিয়েছি, বাইরের দর্শন ভেতরে এসছে অন্তর্দর্শনে, তারপরেই তার বহিঃপ্রকাশ হয়েছে আমার লেখা। আপনার কথায় উঠে এলো আপনি দলিত সমাজকে তুলে ধরার চেষ্টা করেছেন। ঠিক এই কথাটা শুনতে শুনতেই মনের মধ্যে ভেসে উঠল রবীন্দ্রনাথের সেই লেখা, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। আর এই আলো আর ভালোর খেলায় আমরা শুনি যে প্রত্যেকটি সফল পুরুষের পিছনে একজন নারীর অবদান ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি কি এই কথাটার সঙ্গে সহমত হবেন? হ্যাঁ, মায়ের থেকে আর কে বড় আছে? মাতৃশক্তি। শত্রুতা দিয়ে শত্রুতাকে জয় করা যায় না। মা কালী যখন সব কাটতে কাটতে আসলো, তো দেখলো যে প্রকৃতির ধ্বংস করে দেবে সব কিছু। সেই কথা ভেবে শিব নিজেই শুয়ে পড়লেন, আর শিবের বুকে যখন মায়ের পা তুলে দিলেন, তখন মায়ের যে এই কর্মগতি ধ্বংসলীলা থেমে গেল, আর মায়ের জীব মুখ দিয়ে বেরিয়ে গেল। এই জন্যেই আবার গীত গোবিন্দতে বলেছেন, দেহি তব পদপল্লব মোদারাম, তোর চরণ আমার মাথায় দে। শ্রীকৃষ্ণ রাধারানীর চরণ নিতে চাইছে, গীত গোবিন্দতে জয়দেব বলে গেছে কাব্যে। তো আমি দেখেছি যে মাতৃশক্তির সাহায্য ছাড়া সম্পূর্ণ কোনো কিছুই হয় না। তাই আমি যে সহযোগ সহায়তা পেয়েছি, তার জন্য আমি মায়ের মানে স্ত্রীর কাছে, মাতৃজাতির কাছে আমি চিরকৃতজ্ঞ। কাজের ক্ষেত্র সবসময় কিন্তু সেখানে কম্পিটিশন লেগেই থাকে। পরিবার আপনাকে সহযোগিতা করেছে ঠিকই, কিন্তু কাজের জায়গায় কেউ কিন্তু 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেয় না। তাহলে আপনি যাদের সঙ্গে কাজ করেছেন, আপনার সহযোগী বন্ধুরা, তারা কিভাবে আপনাকে সহযোগিতা করলো, বা সত্যি কি সহযোগিতা পেয়েছিলেন তাদের কাছ থেকে? এইটা প্রশ্নটা একটু ভিন্ন ধরনের। কারণ কর্মের জায়গায় আমাদের যে কাজটা ছিল, একটা গাড়ি যে নিয়ে যাবে, একজন গার্ড, একটা ড্রাইভার, একটা অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার, এই 3 জন লোকের উপরে পুরো গাড়ির দায়িত্ব থাকবে। তার ভিতরে ফুল ইনচার্জ হচ্ছে মানে গার্ড ইজ দ্য ইনচার্জ অফ এ ট্রেন ফর এ টাইম বিংস, মানে ফুল রেসপন্সিবিলিটি। অ্যাডমিনিস্ট্রেশন পুরো গার্ডকেই দিয়ে দিয়েছে যে তোমার কাছেই আমি সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দিলাম, তোমাকে সব কিছু করতে হবে, দায়িত্ব পালন করতে হবে। তো সেই কাজে কেউ হেল্প করার নাই। আমাদের যে কাজ অপারেশন, ট্রেন মুভমেন্ট, এর সঙ্গে একদম সেলফ ইন্ডিপেন্ডেন্স চাকরি, এর সঙ্গে কোনো সম্পর্ক কারণ নাই। রেলের সহকর্মীদের সহযোগিতার কথা বললেন, তো আপনি যে এত লেখালেখির সঙ্গে যুক্ত কাজের পাশাপাশি, রেল বিভাগ থেকে কি আপনি সম্মান পেয়েছিলেন? হ্যাঁ, রেল থেকেও আমি সম্মান পেয়েছি। পিসিওম ডিআরএম অ্যাওয়ার্ড আমাকে দিয়েছে এক্সেলেন্সি ওয়ার্কের জন্য। ওইখানে তো
কাজের জায়গা, ওখানে তো এইভাবে হয় না। কাজের এক্সেলেন্স জব, এক্সেলেন্সি ওয়ার্ক, এক্সেলেন্সি বলে আমাকে মানে পিসিএম অ্যাওয়ার্ড, সিওএম অ্যাওয়ার্ড আর ডিআরএম অ্যাওয়ার্ড আমি পেয়েছি। এবার আমরা বরং সরাসরি প্রবেশ করি সেই জায়গায় যে বইটি আপনাকে এই সম্মান পেতে সহযোগিতা করলো। কত সালে এই বইটি প্রকাশ হলো, বইটির নাম কি, এবং আপনি তো এই মুহূর্তে ভারতবর্ষের একটি পরিচিত মুখ, সবাই আপনার নাম জেনে গেছে ইতিমধ্যেই, কিন্তু আপনার লেখা বই যারা এখনো পড়েনি তাদের কাছে আপনি একটু তুলে ধরুন যে কি আছে এই বইটার মধ্যে, কি বিষয়কে আপনি গুরুত্ব দিয়েছেন এই বইটি লিখতে। আমি তো অনেক বই লিখেছি, তার ভেতরে দ্য রেডিক্যাল চেঞ্জ অফ হিউম্যান সোসাইটি অ্যান্ড উইথ ইটস সায়েন্টিফিক অবজারভেশন, এটা 2017 বেরিয়েছিল। এই বইটার জন্যই আমাকে ভারত সরকার পুরস্কার ঘোষণা করেছেন, পদ্মশ্রী পুরস্কার। প্রকৃতিতে মানুষের কি কর্তব্য প্রকৃতির প্রতি, আর প্রকৃতি মানুষকে কি দিচ্ছে, এই যে দুটোর একটা সহমিলন, সেই সহমিলনের কথাই আমার ওই বইটাতে মানে লিপিবদ্ধ আছে। আপনি যেহেতু বলছেন দলিতদের জন্য লিখেছেন এবং এই সম্প্রদায় যাতে উঠে আসতে পারে, উন্নতি করতে পারে এবং বহু মানুষ যাতে এই বইটা পড়তে পারে, সেরকম কি বাংলায় অনুবাদ করার কিছু ভাবনা চিন্তা করেছেন? এখনও সেভাবে ভাবিনি, যদি পাঠকদের ডিমান্ড থাকে তাহলে ভেবে দেখব। এতটা সময় আপনি আমাদের সঙ্গে থাকলেন, এত অজানা কথা আমরা জানতে পারলাম, এত অজানা তথ্য আমাদের দর্শক বন্ধুরা শুনতে পারলেন। আমরা সত্যিই সমৃদ্ধ এবং দূরদর্শন কেন্দ্রের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনার কলম চলতে থাকুক, আপনি আরও অনেক অ্যাচিভমেন্টে নিজেকে ভরিয়ে তুলুন। এখন আমরা যাকে সঙ্গে পেয়েছি তিনি কিন্তু সম্পূর্ণ পরিবারটিকে ধরে রেখেছেন। তিনি আছেন বলেই কিন্তু সবাই সুন্দরভাবে নিজেদের কাজকর্ম করতে পারছেন। তিনি অশোক কুমার হালদার মহাশয়ের সহধর্মিণী। তার নাম শুনব এবং শুনব যে কিভাবে তিনি একা হাতে সম্পূর্ণ সংসারটিকে ম্যানেজ করেছেন। আমার নাম ইলা হালদার। আমি ওনার কাজে মানে যখন উনি ডিউটি করতেন তখন হচ্ছে ওনার রাত্রেবেলা আমরা নিরামিষ আহার করতাম। তা আমি সবসময় রাত 2টো হোক 3টে হোক, যখন যেভাবে ডিউটি হতো সেভাবে ওনাকে আমি রান্না বান্না করে খাবার তৈরি করে ডিউটিতে পাঠাতাম। আবার উনি যখন ডিউটি করে আসতো, উনি ডিউটি করে আসার পরে ওনার যেটুকুনি আমরা মানে ওনার যত্ন নেওয়ার দরকার সেটুকুনি আমি যত্ন নিতাম। এরপরে ছেলে পেলে আছে, তাদেরও দিকে আমাকে নজর রাখতে হতো। পড়াশোনা তারা করতো তখন শৈশবে, তারপরে বড় হলো যখন তখন চাকরি বাকরি একটা পেয়েছে আর একটা পড়াশোনা করে মানে বসে আছে। তা এখন ওই ওনাকে সবসময় আমার লেখার আগ্রহ দেখে আমরা সবসময় ওনাকে লিখতে আগ্রহ দিতাম যে তুমি কোনো সংসারে কাজ করতে হবে না, তুমি তোমার কাজটা যেটা করতে তোমার ভালো লাগে সেটাই তুমি করো। তা উনি ডিউটি করে এসে উনি যতক্ষণ পারতো ডিউটি করে এসে এনার্জি যতটা পেতো ততক্ষণ বসে বসে উনি লিখতো। তারপরে হয়তো উনি 2 ঘন্টা রেস্ট নিত, আবার উঠে পড়তো। মানে ওনার নেশাটা ছিল লেখাপড়ার প্রতি প্রচণ্ড মানে আগ্রহ। তা আমরা দেখে আমার ছেলে পেলে 2 ছেলেও আগ্রহ করেছে যে বাবার দিকে মা একটু নজর রাখো, বাবার যাতে কোনো অসুবিধা না হয়। আমরা সেই দিকে সবসময় চেষ্টা করতাম যে ওনার ওইটুকুনি খেয়াল রাখার। আমার নাম অমিত কুমার হালদার, আমি গাজল ব্লকে কর্মরত। বাবার এই সাফল্যতে আমি প্রচণ্ড খুশি এবং বাবাকে আমি চিরকাল দেখে এসেছি যে কাজের মানে পরেও যে বিশ্রাম কখনই নেওয়ার মতো সেরকম না, এসে ডিউটি করে এসেই সঙ্গে খাতা নিয়ে বসে পড়লেন, দিয়ে সারাদিনের যে ভাবনা চিন্তা সেগুলো লিখতে শুরু করে দিলেন। এই বিষয়গুলো আমি ওনার ভেতরে সবসময় দেখেছি, মানে কখনো বসে থাকতে দেখিনি। মানে ফাঁকা টাইমে যে কেউ কারোর সাথে আড্ডা দেয় বা গল্প, সেটা উনি নিজের খাতার সাথে মানে লেখাপড়ার সাথে সবসময় ওনাকে আমি দেখেছি।
তো এখন আমি খুব গর্বিত যে আমার বাবা পদ্মশ্রী আজকে মনোনীত হয়েছেন এর জন্যে। তাহলে আমরা বুঝতে পারছি পরিবারের সকলেই কিন্তু স্যারকে সহযোগিতা করেছে। এবার আমি শুনব বাবার এই সাফল্যে ছোট পুত্রের কি অভিমত, তার রিয়াকশন কেমন। না, অনেক দিন ধরেই উনি লিখছেন, প্রায় 30 বছর হলেও। তো এই অ্যাওয়ার্ড পেয়ে আমাদের খুব ভালো লাগছে। উনি আরও সামনে বই বের করুক আর আরও পুরস্কার পাক, এটাই আশা থাকবে। শুধু বাঁশিখানি হাতে দাও তুলি, বাজাই বসিয়া প্রাণ মন খুলি, পুষ্পের মতো সঙ্গীতগুলি ফুটাই আকাশ ভালে, অন্তর হতে আহুরি বচন, আনন্দ লোক করি বিরচন, গীত রসধারা করি সিঞ্চন, সংসার ধুলি জালে। অনেকেই বলেন সংসারের পাশাপাশি শিল্প সাহিত্যের চর্চা করা যায় না, কিন্তু এবছর মালদার অন্যতম এক সাহিত্য ব্যক্তিত্ব শ্রী অশোক কুমার হালদার মহাশয় পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন শিক্ষা এবং সাহিত্য ক্ষেত্রে। তাই সেই মানুষটি এটি প্রমাণ করে দিয়েছেন কর্মক্ষেত্র, পরিবার এবং সাহিত্য একসঙ্গে পরস্পরের হাত ধরে চলতে পারে। তাই আমাদের দূরদর্শন কেন্দ্রের পক্ষ থেকে তাঁকে আমরা আভূমি প্রণাম জানাই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন উত্তরের জানলা। নমস্কার।